আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিশা বাইরে বের হয়েছে তার কিছু দরকারি জিনিস কিনতেই, মূলত বাড়ি থেকে বের হওয়া। আইমানকে বলেছিল এনে দিতে, কিন্তু সে পিসি নিয়েই ব্যস্ত। আল্লাহ জানে সারাদিন এই গেম খেলে লাভ হয় কি। অর্ণা এবং বিজয় এই মার্কেটের সামনে সেদিন ঝামেলা করেছিল, ওই মার্কেটে এসেছে সে। কেনাকাটা করতে আধ ঘন্টার মতো লাগলো। বের হওয়ার আগে ছোট সাইজের 3টা আইসক্রিম বক্স কিনে নিল। মার্কেট থেকে বের হতেই দেখা মিলল স্বার্থর। স্বার্থ টুটে সিগারেট জ্বালিয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো খয়েরি রঙের চেক শার্ট আর কালো রঙের প্যান্ট পরে এক যুবক দাঁড়িয়ে আছে। নিশা চোয়াল শক্ত করলো। সে টি শার্ট আর একটা কার্গো ফিট প্যান্ট পরেছে, সাথে একটা ওড়নাও নেই যে মুখ ঢেকে বের হবে। এই লোককে সে নিজের চেহারাও দেখাতে চায় না। নিশা সিঁড়ি বেয়ে নেমে অন্য পাশে হাঁটা ধরলো। হঠাৎ করে স্বার্থর উৎফুল্ল কণ্ঠস্বর শুনতে পেয়ে পা থেমে গেল। শুকনো ঢুক গিলে পেছনে তাকাতেই দেখতে পেল এক অতি সুন্দরী নারীর সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটার হাতে কিছু শপিং ব্যাগ। স্বার্থ সেগুলো নিজের কাছে নিয়ে বলল, তুমিও না পাগল জানো, এখানে আসবে আগে বলবে না? তাহলে আমি তোমাকে নিয়ে আসতে পারতাম। মেয়েটা মুচকি হেসে বলল, তোমার কষ্ট হবে ভেবে আর বলিনি, জানলে কি করে আমি এখানে আছি। স্বার্থ বলল, ডার্লিং তুমি যেখানেই জানো কেন সেখানে এই স্বার্থ হাজির। মেয়েটা শব্দ করে হেসে উঠল। স্বার্থ বাইকে উঠতে এসে পেছনে বসে স্বার্থের কাঁধে হাত রাখলো। নিশার সামনে দিয়ে স্বার্থ বাইক নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। নিশার মনে হচ্ছে কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা চিরে মুচড়ে বের করছে। সে ঘন ঘন শ্বাস ফেললো। গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। স্বার্থ তাহলে তাকে ভালোবাসে না, সবকিছুই নাটক ছিল। একবারের জন্য ফিরে তাকালো না স্বার্থ। নিশা বাড়ি ফিরে এলো সন্ধ্যার আগ দিয়ে। বাড়ি ফিরে দেখলো নুসরাত চুপচাপ বসে আছে ড্রয়িং রুমে। নিশা আইসক্রিমগুলো ফ্রিজে রেখে বোনের পাশে এসে বসলো। নুসরাত অন্যমনস্ক হয়ে থাকায় নিশাকে খেয়াল করেনি। পাশে বসতেই চমকে উঠলো। নিশা বলল, ভয় পেয়েছিস? কি ভাবছিলি এমন করে? নুসরাত শুকনো ঢুক গিলল। দুপাশে মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? নিশা বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তারপর বলল, আপু ভালোবাসায় এত ব্যথা কেন? নুসরাত বোনের চোখের কোনায় পানি দেখলো। দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলল, ভালোবাসা যেমন ব্যথা আছে ঠিক তেমন সুখও আছে। তবে কিছু ক্ষেত্রে আমরা মানুষ চিনতে ভুল করি। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে ধরা না দিয়ে যারা আমাদের অপশন হিসেবে বেছে নেয় তাদের পায়ের কাছে গিয়েই পড়ে থাকি। ঈশা বলল, আমরা কেন মানুষ চিনতে পারি না? নুসরাত বলল, গোটা একটা জীবন পার হয়ে গেলেও মানুষ চেনা বড্ড বেশি কঠিন। নিশা বলল, আমার কষ্ট হচ্ছে আপু। নিশা বোনের পেটে মুখ গুজে ডুকরে উঠল। নুসরাত মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, স্বার্থ ভাই কিছু বলেছে? নিশা কাঁদতে কাঁদতে বলল, সে আমায় ভালোবাসে না আপু, আমায় কেন ভালোবাসলো না? নুসরাত বলল, ভালোবাসা সবসময় মুখে প্রকাশ করলে কেন বুঝতে হবে সে আমায় ভালোবাসে? ভালোবাসা অনুভব করার জিনিস। মুখে তো অনেকেই বলে ভালোবাসি, তাই বলে কি সবাই ভালোবাসে? নিশা কোনো জবাব দিল না। সবকিছু যন্ত্রণা মনে হচ্ছে, পুরো সারকার হয়ে যাচ্ছে সব। আর এদিকে আজ নাজনীন চলে গেছেন, তার কাজ আছে। হাসান একা একা সব সামলাতে পারছে না বলে তার এত তারা। ঘন্টাখানিক আগে দুপুরের আজান দিয়েছে। কায়নাত গোসল সেরে নামাজ আদায় করে নিল। দাদির কল এসেছিল। দাদি বলল এই মাসে খুলনা গিয়ে দেখা করে আসতে। কায়নাত দাদির সাথে আজ বেশ অনেকক্ষণ কথা বলেছে। সবকিছু অশান্তি লাগছে, সব থেকেও যেন নেই। স্বামী ছাড়া স্বামীর সংসার করছে সে, অন্যকে আদৌ কখনো তাকে মেনে নিবে? কায়নাত গুটি গুটি পায়ে ঘর থেকে বের হলো। নিধি নিশার ঘরে বসে আছে একা একা। কায়নাত পাশে গিয়ে বসলো। নিধি উদাস মুখ দেখে বলল, তোমার মন খারাপ কেন? নিধি মুচকি হাসলো, মাথা নাড়িয়ে বলল, মন খারাপ থাকবে কেন, ঠিকই আছি। কায়নাত বলল, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। নিধি বলল, না। কায়নাত বলল, ডাক্তারবাবুকে নিয়ে কিছু ভাবছো তাই না? নিধি কায়নাতের দিকে পুনঃদৃষ্টি মেলে বলল, ডাক্তারবাবু সত্যি কি কাউকে ভালোবাসে? কায়নাত বলল, আমি কি করে জানবো আপু, কিন্তু দুদিন পর পর বিয়ে করার জন্য আম্মু আব্বুর সাথে ঝামেলা করে। নিধি চুপচাপ বসে রইল। কায়নাত বলল, চলো আজ তোমায় ঢাকা ঘুরিয়ে দেখাবো। ফুপুমার বাসায় যাবে না? উনি কল করেছিলেন, বলেছেন তোমাকে নিয়ে যেতে। নিধি বলল, নিশা যাবে? কায়নাত বলল, বললে অবশ্যই যাবে। বিকেলবেলা তিনজন রেডি হয়ে বের হলো বাড়ি থেকে। নিশা অনেক জায়গায় ঘুরিয়ে দেখালো। কায়নাত সবসময় নিশার পাশেই থাকে বলে তাই এই কয়েকদিনে বেশ অনেক জায়গা চিনে গেছে সে। রাত 8টার দিকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। খাবার অর্ডার করলো হালকা কিছু, খেয়ে দিয়ে বের হলো বাইরে। আজ আর ফুপির বাসায় যাওয়া হলো না। বেশি রাত করলে বেহরুজ বেগম বকাঝকা করবেন। মাশফিক চৌধুরীর অফিসের সামনে ওরা। এখন তো মাশফিক চৌধুরী এবং অন্যর বাড়ি ফেরার সময়। নিশা বলল, বাবা আর ভাইয়ের সাথে আজ না হয় বাড়ি যাওয়া যাবে। নিশারা অফিসের 13 নম্বর ফ্লোরে এলো। এই ফ্লোরে মাশফিক চৌধুরীর অফিস রুম। কায়নাত এই ফ্লোরে আসেনি আগে কখনো। নিশা ওদের নিয়ে মিটিং রুমের পাশ দিয়ে মাশফিক চৌধুরীর অফিস রুমে যাচ্ছিল। দেখলো মাশফিক চৌধুরী এখনো মিটিং রুমে বিজি। ওরা অফিস রুমে গিয়ে বসলো। খানিকক্ষণ পর অর্ণ ব্যস্ত পায়ে অফিস রুমে ঢুকে বলল, বাবা। বলতে বলতে সামনে তাকিয়ে কায়নাতকে দেখে থমকে গেল। কপালে ভাঁজ ফেলে নিশাকে বলল, তোরা এখানে এই সময় কি করছিস? নিশা বাবার চেয়ারে দুপা উঠিয়ে বলল, তোমার বউ তোমাকে অনেক মিস করছিল, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। অর্ণ গম্ভীর্য বজায় রেখে বলল, এত রাতে বাড়ি থেকে বের হয়েছিস কেন? নিশা বলল, বললাম তো। অর্ণ ধমকে উঠলো, তারপর বলল, বেশি সাহস হয়েছে তোর? নিশা চুপসে গেল। কায়নাত একদম চুপ হয়ে বসে রইল। একটা টু শব্দ অব্দি করলো না। অর্ণ কায়নাতের দিকে আর চোখে তাকিয়ে বিরক্তকর নিঃশ্বাস ফেললো। এত রাতে বের হয়েছে এরা, অথচ এদের বিন্দুমাত্র ধারণা নেই কত শকুন এদের গিলা খাওয়ার জন্য ফাঁদ পেতে বসে আছে।
নতুন দিনের সূচনা ঘটেছে। ভোর সকালে পাখিদের মিষ্টি স্বর ভেসে আসছে জানালা ভেদ করে। কায়নাত আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। আজ ফজরে উঠতে পারেনি সে। পাশে তাকিয়ে দেখলো নিশা আর নিধি নাক ডেকে ঘুমাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরে। কাল রাতে বাড়ি ফেরার পর বেহরুজ বেগম অনেক বকেছেন তিনজনকে। একে তো রাত করে বাড়ি ফিরেছে, আবার অন্য বাড়ি ফিরে অনেক চিৎকার চেঁচামেচি করেছে। তার ভাব দেখে মনে হচ্ছিল কায়নাতরা ভীষণ বড় ভুল করে ফেলেছে। যত সব ফালতু লোক। কায়নাত বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হলো। লম্বা চুলগুলো সুন্দর করে বেনুনে গেথে কাদের দুপাশে ওনা দিয়ে ঘর থেকে বের হলো। নিশ্চয়ই সাইমা আপা এসে কাজে লেগে গেছে এতক্ষণে। আর বেহরুজ বেগমও উঠে গেছেন। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, দেখলো রান্নাঘর থেকে শব্দ আসছে। সে এগিয়ে গেল সেদিকে, দেখলো সাইমা আপা আর শাশুড়ি মিলে কাজ করছে আর টুকটাক কথা বলছে। কায়নাত উপস্থিত হতে সাইমা মুচকে এসে বলল, বড় ভাবি রান্নাঘরে আইছেন কেন? কায়নাত আর চোখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে জবাবে বলল, আমি কাজে একটু সাহায্য করি। সাইমা বলল, আমি থাকতে আপনি কাম করবেন কেন বড় ভাবি? কায়নাত বলল, তুমি তো সবসময় করো, আজ আমিও একটু করি। বেহরুজ বেগম সাইমাকে থামতে বললেন। কায়নাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, অন্যর জন্য এক কাপ ব্ল্যাক টি বানিয়ে নিয়ে ছাদে যাও। কায়নাতের হাসি মুখটা শুকিয়ে এলো। এই শাশুড়ি ভারী বজ্জাত। একে তো নানি শাশুড়ি এসে ঘাড়ের উপর বসে নানা রকম কাজের কথা বলে তাকে বিপদে ফেলেছে, তো অন্যদিকে শাশুড়ি তিন বেলায় ছেলের সকল কাজ তাকে দিয়েই করাচ্ছেন, অথচ পুরা কপাল স্বামী তার বউকে মানেই না। কায়নাত চুপচাপ ব্ল্যাক টি বানিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে এলো। মাথা আগে বের করে উকি দিল বজ্জাত জামাইয়ের সাথে আবার দামড়া দেবরগুলো আছে নাকি। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে পা রাখলো ছাদে। একটু এগিয়ে এসে বামে তাকাতেই দেখতে পেলো খালি গায়ে সুটামদিহি তার সুদর্শন স্বামীকে। পরনে শুধু হালকা কালো রঙের একটা ট্রাউজার, ঘামে পুরো শরীর চিকচিক করছে। হাতের মাসিলগুলো ফুলে উঠেছে আপ ডাউন করার কারণে। কায়নাত শুকনো ঢুক গিলল। অর্ণর পিঠের ঠিক মধ্যখানে একটা কালো কুচকুচে তিল আছে, সেটাই কায়নাতের বেহায়া চোখ যেতেই হার্টবিট বেড়ে গেল। কি মহাজালায় পড়লো সে। অর্ণ উঠে দাঁড়ালো। কামান্ত শরীর নিয়ে কিশোরী কন্যার দিকে ফিরতেই দুজনেই ভেবাচেকা খেয়ে গেল। কায়নাতের গলা শুকিয়ে কাটকাট। অর্ণ কপাল কুচকে মেয়েটা লাজুক অনন্ত দেখলো। ব্লাশ করছেন মুখখানা। গায়ে আজ সাদা রঙের একখানা থ্রি পিস। ওড়নাটা ঠিক কি রঙের বলা যায় সে বুঝতে পারছে না, অনেক রং মিলিয়ে প্রিন্ট করা, বেশ লাগছে দেখতে। হাতে কাপ দেখে সে এগিয়ে এলো ষোড়শী কন্যার নিকট। না চাইতেও মেয়েটার হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ কায়নাতের হাত থেকে কাপটা নিয়ে ভারী সরে বলল, এত কাঁপছেন কেন? ধরলাম না, কিছু করলাম না, তাতে এই অবস্থা। ম্যাডাম কি ভয় পাচ্ছেন? ম্যাডাম ডাকটা খুবই অদ্ভুত লাগে কায়নাতের কাছে। কেমন যেন শিহরণ বয়ে যায় শরীর জুড়ে। স্ত্রীর বুকটা অজানা কারণে দুরু দুরু করে। কায়নাত পিটপিট করে মাথা উঁচু করে অর্ণর চোখে চোখ রেখে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। শুকনো গলা ভিজিয়ে বলল, ভয় পাবো কেন? অর্ণ বলল, তাহলে এত কাঁপছেন কেন? কায়নাত বলল, কই কাঁপছি না তো। অর্ণবোধের ঠোঁট বাঁকিয়ে বিস্মিত হাসলো। কাপে চুমুক বসিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনি বড় হবেন কবে? এহেন সময় এহেন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল কায়নাত। তারপর বলল, আমি তো বড়ই। অর্ণ বলল, আপনি খুবই ছোট, অন্তত স্বামী সামলানোর ক্ষেত্রে একদমই ছোট বাচ্চা। কায়নাতের কান গরম হয়ে এলো। কি বেহায়াপানা কথাবার্তা, লজ্জা শরমের মাথা খেয়েছে। কায়নাত উল্টো ঘুরে দরজার দিকে পা বাড়ালো। অর্ণ ধমক দিয়ে বলল, আপনাকে কি আমি যেতে বলেছি? কায়নাত থমকে গেল। লোকটার কথা শুনলে তার হৃদমাজারে ঝড় শুরু হয়। কি করে বুঝাবে এই লোককে? অর্ণ কায়নাতের নগ্ন পায়ের দিকে তাকালো। ফর্সা পা দুটো জলজল করছে। এক পায়ে সোনালী রঙের চিকন পায়েল। সে দৃষ্টি সরিয়ে কায়নাতের লম্বা বেনুনি গাঁথা চুলের দিকে তাকালো। আর একটু এগিয়ে এসে ওর চুল স্পর্শ করতে কায়নাতের শ্বাস আটকে এলো। চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। অর্ণর শরীর থেকে ক্যালভিন ক্লেইন পারফিউমের কড়া ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। মাতাল মাতাল সেই ঘ্রাণখানা। অর্ণ কায়নাতের মোটা চুলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, সুইট আলিসাম। শব্দখানা কায়নাতের কর্ণদ্বয়ে পৌঁছালো না। অর্ণ ওর চুল ছেড়ে দিয়ে কায়নাতের কানের লতির একটু নিচে স্পর্শ করে বলল, নেক্সট টাইম দেয়ার উইল বি এ স্টেইন হেয়ার। বলে হনহন করে কায়নাতকে পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। কায়নাত আটকে রাখা শ্বাসটুকু ছাড়তেই শরীর ভেঙে এলো। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু বোধহয় ক্ষয় হয়ে এসেছে। সকালের স্নিগ্ধ বাতাসটুকু তো আর শরীর স্পর্শ করতে পারছে না। ঘেমে একাকার অবস্থা তার। সকাল সকাল নাস্তা খেতে বসেছে সবাই। প্রেম আজ হসপিটালে যাবে না, তবে বাইরে যাওয়ার কথা। আদাল তো খেয়ে বাড়ি থেকে বের হবে, আর কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে বাড়ির ছোট পুত্র আইমান চৌধুরীর আজ একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, সে আজ সেখানেই থাকবে। মাশফিক চৌধুরী অফিসের গেট আপে এসেছেন। তিনি নাস্তা শুরু করার আগে অর্ণকে বললেন, নেক্সট উইকে আমরা কোম্পানির কাজে থাইল্যান্ডে যাচ্ছি। তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে জানিয়েছে? অর্ণ মাথা নাড়িয়ে বলল, ইয়েস বাবা, হি টেল মি এভরিথিং। মাশফিক চৌধুরী বললেন, ওকে, সো বি রেডি। অর্ণ বলল, ওকে। অর্ণ খেয়ে বাবার সাথে বের হলো বাড়ি থেকে। প্রেম বাইকের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে নামছে, রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে। নিধি সদর দরজার সামনে কোমরে হাত দিয়ে বাইকে উকি ঝুঁকি দিচ্ছে। প্রেমের কপাল কুচকে ফেললো। আশেপাশে তাকিয়ে দেখলো বর্তমানে সাইমা ছাড়া কেউ নেই। সাইমা টিভি ছেড়ে সোফায় পায়ের উপর পা দিয়ে বাংলা মুভি দেখছে। প্রেম ধীর কদমে এগিয়ে এলো সদর দরজার নিকট। সে নিধির মতোই বাইরে উকি মেরে দেখার চেষ্টা করলো নিধি কি দেখছে ঠিক এভাবে। বাইরে তো প্রেমের বাইক ছাড়া কিছু নেই, তাহলে মেয়েটা এমন করে কি দেখছে? প্রেম সোজা হয়ে খুক খুক করে কেসে উঠলো। নিধি চমকে পিছনে ফিরে প্রেমকে দেখে ভেবাচেকা খেয়ে গেল। হালকা হাসার চেষ্টা করেও হাসতে পারলো না। প্রেম ভ্রুযুগল নাচিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কি দেখছিলি অমন করে? তোর তো স্বভাব খারাপ নিধি।
উকি ঝুঁকি দিয়ে আবার মানুষের ইজ্জত ফালুদা বানিয়ে দিস না তো। নিধি মুখ বাঁকালো প্রেমের কথা শুনে, দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, একটা ছেলেকে ভীষণ ভালো লেগেছে বুঝলেন, তাকে আমার মনে ধরেছে। প্রেম চোখ পিট পিট করে নিধির অনন পর্যবেক্ষণ করলো। মেয়েটা লাজুক হাসছে। প্রেম শান্ত কণ্ঠে বলল, কোন ছেলে? নিধি বলল, ওই যে চৌধুরী বাড়ির অর্ণ ভাইয়ের বন্ধু গেল না একবার, নাম কি যেন আমার ঠিক মনে নেই। প্রেম বলল, স্বার্থ ভাই। নিধি বলল, জানি না, নাম তো শুনিনি ঠিক করে। প্রেম দৃঢ়স্বরে বলল, যা, ওই ছেলের সাথেই তোর বিয়ে দিব। সে বাড়ির বাইরে গিয়ে বাইক স্টার্ট করেই বেরিয়ে গেল দৃষ্টির আড়াল হতে। নিধি দীর্ঘশ্বাস ফেলল, লোকটা এমন কেন, অনুভূতি বুঝতেই পারে না। আর এদিকে নিশা, নিধি আর কায়নাত এসেছে সুরঞ্জনাদের বাড়িতে। সোহানা বেগম ওদের সাথেই বসে কথা বলছেন। বেহরুজ বেগম কল করেছিলেন খানিকক্ষণ আগে। সোহানা বেগমকে বলেছেন আগামী শুক্রবার তাদের দাওয়াত। বিয়ের এতদিন হয়ে যাওয়ার পরও কারোর বাড়ি কারো যাতায়াত হয়নি, হবে কি করে? একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। সুরঞ্জনা ভার্সিটি গেছে, বাসায় মুনিয়া মায়ের সাথে, আর ফুপা অফিসে। সোহানা বেগম নিধিকে বললেন, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে, বলেছেন তুমি ঢাকা আসবে। আমি কায়নাতকে বলেছি নিধি আসলেই আমার বাসায় নিয়ে আসবি, কিন্তু দেখেছো ও কি করেছে? নিধি মুচকি হেসে বলল, ওর দোষ নেই আন্টি। আন্টি বলল, আচ্ছা যাই হোক, তোমরা আমার বাসায় থাকবে, আমি কায়নাতের শাশুড়ির সাথে কথা বলছি। কায়নাত বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো, সর টেনে বলল, আমার কোনো সমস্যা নেই ফুপুমা। সোহানা বেগম ঘর থেকে বের হলেন দুপুরের খাবার বানানোর জন্য। নিশা কায়নাতের পাশে শুয়ে শুয়ে ফোন চোখের সামনে ধরলো। বোধহয় কোনো কিছুর অপেক্ষায় আছে সে। নিধি সেটা খেয়াল করছে কালকে রাত থেকে। নিশা ফেসবুকে ঢুকে স্বার্থর প্রোফাইলে ঢুকলো। পিন পোস্টের নিচে পোস্ট থেকে পলক্ষীন চোখে তাকিয়ে রইল সেদিকে। ওই দিনের মেয়েটার সাথে পাশাপাশি বসে একটা ছবি আপলোড করেছে স্বার্থ। দুজনের ঠোঁটে চমৎকার হাসি, ক্যাপশনে লিখেছে সি পার্টনার। নিশা ধরপড়িয়ে উঠে বসলো। ওর দেখা দেখি কায়নাতও উঠে বসলো। বিচলিত হয়ে বলল, কি হলো তোমার? নিশা কায়নাতের সামনে ফোন ধরে বলল, এটা স্বার্থ ভাই না বলো? কায়নাত ছবিখানা দেখে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। নিশা ফুসফুস করে নিঃশ্বাস ফেললো। ঠোঁট উল্টে কাদু কাদু মুখ করে বলল, বেঈমান একটা। কায়নাত বলল, পাশের মেয়েটা অনেক সুন্দর, কে এটা? নিশা চোখ পাকিয়ে তাকালো। কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার শত্রু। নিশা বলল, ও মা, আমি তোর শত্রু হতে যাবো কেন? কায়নাত বলল, এই মেয়েকে তোমার কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? হ্যাঁ, পেতনি পেতনি দেখতে আবার বলছো সুন্দর। নিশা মুখে একথা বললো, আবার আর চোখে ফোনের দিকে তাকালো। মেয়েটা আসলেই সুন্দর, একটু বেশি সুন্দর। স্বার্থর সাথে বেশ লাগছে দেখতে। নিশা ফোন বন্ধ করে ফেললো। হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। জামা ঠিক করে কায়নাতকে বলল, ঘন্টাখানিকের মধ্যেই ফিরে আসবো। বলতে দেরি ঘর থেকে বেরিয়ে যেতে আর দেরি হলো না। কায়নাত ও নিধি হতভম্ব হয়ে অনন দেখা দেখি করলো। নিধি কায়নাতকে বলল, এই স্বার্থ কোনটারে? কায়নাত জবাবে বলল, প্রেম ভাইয়ের সাথে যে সবসময় ঝগড়া করে ওই ভাইয়া। নিধি বলল, ওই যে নিশাকে সবসময় জ্বালায় উনি। কায়নাত বলল, হুম। আর এদিকে গুলশানের চৌরাস্তায় এসেছে প্রেম, একজন পেশেন্টের বাসা এখানে। তাফেল সাহেবকে দেখতে এসেছে প্রেম। আগের থেকে বেশ ভালো কন্ডিশন উনার। হিয়া প্রেমকে বাবার ঘরে নিয়ে এলো। তাফেল সাহেব আদশুয়া হয়ে বসে আছেন। প্রেমকে দেখে মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা? প্রেম মুচকি হেসে জবাব দিল, জি আঙ্কেল, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? আঙ্কেল বলল, ভালো বাবা, আগের থেকে বেশ আছি। হিয়া প্রেমের জন্য একটা ট্রেতে করে হালকা নাস্তা নিয়ে এলো। হিয়ার সাথেও টুকটাক কথা হলো প্রেমের। আধ ঘন্টা পর প্রেম উঠে দাঁড়ালো। তাফেল সাহেব বললেন, আবার এসো বাবা। প্রেম বলল, অবশ্যই আসবো। হিয়া প্রেমের সাথে মেইন গেট অব্দি এলো। প্রেম বাইকে উঠে হিয়ার দিকে তাকালো। হিয়া মুচকি হেসে বলল, আবার দেখা হবে? হিয়া বলল, জি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।